ঋতুর রুমের সামনে আসতেই দেখলাম যে ঋতু অজ্ঞান অবস্থায় নিচে পড়ে আছে। আমাকে দেখেই আব্বু এসে সজোরে আমাকে একটা থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে বললাম, আব্বু আমি কি করছি, আমাকে মারছো কেন? তখন আব্বু বলল, তুই ঋতুর সাথে কি করছস? আমি বললাম, মানে আমি তো কোনো কিছু করি নাই। আব্বু বলল, তাহলে তোর শার্ট ঋতুর হাতে কিভাবে আসলো? চাচা আর চাচি বলল, এক মুহূর্ত এই বাড়িতে আমার মেয়েকে রাখবো না। আপনাদেরকে বিশ্বাস করে আমার এই মেয়েটাকে আপনাদের কাছে রাখছিলাম যাতে ও একটু শান্তিতে থাকতে পারে। আর যেহেতু আপনারা এত করে বলছিলেন তাই আপনাদের কথা ফেলিনি, কিন্তু আমার মেয়েটা এখানে নিরাপদ না। আমি লক্ষ্য করে দেখলাম যে ঋতুর হাতে আমার শার্ট। ঋতু কিছু বলতে যাবে তার আগে ঋতুর আম্মু ঋতুকে থামিয়ে দিল। একমাত্র ভাইয়াই আমাকে বিশ্বাস করছে, কারণ ভাইয়া জানে আমি ঋতুকে নিজের বোনের মতো দেখি। আর আম্মু কিছুটা আন্দাজ করতে পারছে যে আমি এসব করিনি, কিন্তু আব্বু কিছুতেই মানতে রাজি না। আব্বুর ধারণা যে আমি এই নোংরা কাজ করছি ঋতুর সাথে। তখন চাচি বলল, ওকে পুলিশে দেওয়া উচিত। তখন চাচা বলল, বাদ দাও এসব, চলো আমরা আমাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাই। চাচি বলল, চলো, আর এই জাহান্নামে আমার মেয়েকে রাখবো না। এই বলে তারা ঋতুকে নিয়ে চলে গেল। আমি যেন ধপাস করে মেঝেতে বসে পড়লাম। আব্বু আমাকে আরো মারতে লাগলো। আমি বললাম, আব্বু আমার অনেক কষ্ট হচ্ছে। তবুও থামিনি। শুধু ভাইয়া এসে আমাকে তার সাথে করে নিয়ে তার রুমে চলে যায় এবং কি আমাকে বলে যে, অনন্ত আজকে চলে যা, মামার কাছে যা। আমি মামাকে সবকিছু খুলে বলছি। মামা বলছে তুই সেখানে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি তোকে যখন আসার কথা বলবো তুই আসবি, আমি সবকিছু ম্যানেজ করে রাখবো। তখন আমি ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেদিন রাতের বেলায় চলে আসি। বাসে বসে বসে এসব কথা ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে বলল, ভাইয়া সিলেট আইসা পড়ছেন, এবার নামেন। তখন আমি তাকিয়ে দেখি সত্যি আমি চলে আসছি। বাস থেকে নেমে সোজা মামার কাছে গেলাম। মামা বলল, ভাইয়ের বিয়ে কেমন খাইলি? আমি বললাম, হ্যাঁ ভালো। মামা বলল, তোর জন্য একটা মিশন আছে, তোকে এজেন্ট হিসাবে কাজ করতে হবে। আমি বললাম, কি মিশন মামা? তোকে একটা কলেজে ভর্তি হতে হবে এবং কি সেখানে কোটিপতি সাফায়াত হোসেনের মেয়ের সাথে তোর প্রেম করতে হবে। আর সর্বশেষে সাফায়াত হোসেনের সব তথ্য আদান প্রদান করতে হবে। আমি বললাম, আচ্ছা তাহলে আমি কখন যাব? মামা বলল, তোর যখন মর্জি তখন যাস। আমি বললাম, আচ্ছা তাহলে কালকেই বের হয়ে যাব। যেই বলা সেই কাজ। আজকে রাতটা কাটিয়ে সকালবেলা রওনা দিলাম। কলেজে গিয়ে পৌঁছালাম। যেহেতু তার ছবিটা আমার কাছে আছে তাই তাকে চিনতে কোনো অসুবিধা হয়নি। প্রথমত তাকে আমি বন্ধুত্বের একটা অফার দেই যে আমরা কি বন্ধু হতে পারি। তখন সে ঠাস ঠাস করে আমাকে 2 থেকে 3টা থাপ্পড় দিয়ে বলল, এত বড় সাহস, তুই আমার সাথে বন্ধুত্ব করতে চাস? আমি বললাম, না মানে। তখন সে আমাকে থামিয়ে দিয়ে বলল, শুন, তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতা নাই আমার বন্ধু হওয়ার। তুই তো আমার চাকরেরও যোগ্য না। আর হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, বর্তমানে আমি বাড়িতে থেকেই ওই স্কুলে যাব, কারণ ভাইয়া সবকিছু আগ থেকে সেট আপ করে রাখছে। তো এবার গল্পেতে ফিরি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা বাসাতে যাচ্ছি। সবার সামনে এভাবে কেউ মানুষকে অপমান করে? হ্যাঁ, ঈশা, যে মেয়েটি আমাকে অপমান করে কথাগুলো বলছিল তার নাম বড়লোক বাবার একমাত্র মেয়ে। বন্ধু হতে চাইছিলাম, আমার নাকি সেই যোগ্যতা নেই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নাই, তার জন্যই তো বড়লোক বাবার ছেলে হয়েও সবার কাছে অবহেলিত। কিন্তু আমাকে শত কষ্ট করেও তাকে আমার প্রেমের জালে ফাঁসাতে হবে, তাদেরকে এমন দেখাতে হবে, আর তাকে ইমপ্রেস করার জন্য যা যা করতে হবে তা আমি করব। আর আপনারা তো জানেন যে আমার পরিবারের কারো কাছে আমার কোনো দাম নাই। সোজা বাসাতে আসলাম। আমার কেন জানি আজ দম বন্ধ হয়ে আসছে। বাসায় এসে মামাকে সবকিছু খুলে বললাম। মামা বলল, বাইক না, চিন্তা করতে নেই, সুপুরে মেয়া ফলে তুই চালিয়ে যা। কলেজে সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আসলে এটা স্বাভাবিক। আমি যেমন ভাবে চলি মধ্যবিত্ত ঘরের ছেলেরাও সেমন ভাবে চলে না, তারা আরো উন্নত ভাবে চলে। পরের দিন, এই শুন। জি কেন, আমাকে ডাকছেন? তখন আমাকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? আমি দুঃখিত। শুন, তোকে দিয়ে আমার একটা কাজ আছে, কলেজের শেষে দেখা করিস। আমি সেখান থেকে হাসুচুক একটা জবাব দিয়ে চলে আসলাম। ক্লাস করতে লাগলাম। ঈশা অন্য ডিপার্টমেন্টে পড়ে, তবে আমরা সেম ক্লাস। অবশেষে ক্লাস শেষ হয়েছে, আমি বাহিরে যাচ্ছি। তখন কলেজ থেকে বাসার দিকে যাব, তখন আর নড়তে পারছি না। আমি বললাম, এ কি হলো? পিছনে তাকিয়ে দেখি শার্টের কলার ধরে দাঁড়িয়ে আছে ঈশা।
তখনই মনে পড়লো সে তো আমাকে ছুটির পরে দেখা করতে বলছিল, কিন্তু সেটা তো আমার মনে ছিল না। জানি না এখন এই মেয়ে আমাকে কি করবে, যেহেতু রাগী। আর আবার এখন কথা শুনিনি। কিরে, তোকে না বলছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করবি? আমি বললাম দুঃখিত, আমার মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তখন সে বলল, জানিস তোর এই ভুলের জন্য আমি তোকে কি শাস্তি দিতে পারি? আমি বললাম, আর কোনোদিন ভুলে যাব না, আমাকে মাফ করে দিন। কলেজে অপমান হওয়া যাবে না, বাসাতে জানলে খুব খারাপ হবে। যা, মাফ করে দিলাম। আর শুন, এখন তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? আমি বললাম, হ্যাঁ পারবো। জি বলেন, আমাকে কি কাজ করতে হবে? এই নে একটা চিঠি, এই যে একটা মেয়েকে দেখতাছিস তাকে গিয়ে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি চিঠিটা নিয়ে মেয়েটার সামনে যাচ্ছি, আর ওর বান্ধবীরা মিলে হাসছে। কেন হাসতেছে জানেন? কারণ চিঠিটা হচ্ছে লাভ লেটার, যেটা আপুর হাতে দিলে সে আমাকে চোর মারবে। তখনই আমার মাথায় একটা কথা বেশি উঠলো। কালকে তাকে প্রপোজ করছিলাম বলে সে আমাকে চোর মারছিল, কিন্তু আজ আমি সেটার প্রতিশোধ নেব। আমি ঈশার দেওয়া চিঠিটা নিয়ে আপুর সামনে গেলাম। আপু, আপনার জন্য একটা চিঠি ছিল। আপু বলল, কি চিঠি? আমি তো তোমাকে চিনি না। আমি বললাম, আমি এইখানে নতুন, এই নেন। আপুর হাতে চিঠিটা দিলাম। আপু পড়তে লাগলো, কিন্তু কোনো উত্তর দিল না। চিঠিটা পড়া শেষে আমাকে বলল, আমি জানি তুমি এখানে নতুন, তাই কেউ তোমাকে দিয়ে এই কাজটা করিয়েছে। সে কে, আমি জানতে পারি? আমি বললাম, জি আপু। আর হ্যাঁ শুনো, আমার নাম তানিয়া, আজ থেকে আমি তোমার বড় আপু, কেমন? আমি বললাম, ঠিক আছে। কি ভাবছেন আমি একটা বোন পেয়ে গেলাম? বোন পাবার জন্য কপাল লাগে। এদিকে ঈশা মনে করছে আপু আমাকে চোর মারবে, কিন্তু সেটা আর হলো না। তাদের প্ল্যান ভেস্তে দিল আপু। তাদের মুখ এখন গুমরা হয়ে আছে, দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি। তখন আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম এবং কি পড়তে লাগলাম। দেখি সেখানে কি লেখা আছে, কারণ আগে তো দেখতে পারিনি। যেই বাবা সেই কাজ, সেখানে লেখা, প্রিয় আবুলের মা, আশা করি ভালো আছো। তুমি না দেখতে মুলার মতো সাদা, তবে তুমি বেশ টমেটোর মতো লাল। তোমার চোখগুলো জিলাপির মতন, আর হ্যাঁ তোমার ওই ঠোঁট দুটো মিষ্টি কুমড়ার মতো, ইত্যাদি ইত্যাদি। এসব লেখা পরে আমার মাথায় যেন রক্ত উঠল। তখন আপুকে বললাম, আমার সাথে একটু আসতে পারবে কি? আমি আগে, আপু পিছনে আসতেছে। ঈশা সামনে এসে আপু ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলাম। পুরো ক্যাম্পাসে সবাই হা করে তাকিয়ে আছে ঈশার দিকে। কালকে সবাই এভাবে আমার দিকে তাকিয়েছিল। তখন আমি একটা অট্টহাসি দিয়ে বলতে শুরু করলাম,